তো পড়াশোনা মনে হয় করতেছেন, ইনশাল্লাহ করতে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ক্যামেরাটা মনে হয় পজ হয়ে আছে। ক্যামেরা পজ হয়ে আছে মানে? আপনাকে দেখা যাচ্ছে না। সোহেল, ক্যামেরায় নাকি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। তাই তো বলতেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কালা মানুষ তো না। আচ্ছা, ধন্যবাদ। স্যার আমাদের স্যার একটা কথা বলতে পারি অনুমতি পাইলে? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ব্যাপারটা হয়েছে কি, এই সপ্তাহে আসলে গতকালকে যে সেশনটা ছিল এটাও অনেক বৃহৎ একটা সেশন। পদ প্রকরণটাও ছিল এই সপ্তাহে মোটামুটি। আমরা বলছিলাম কি স্যার আজকে কোনো নতুন টপিক না দিয়ে কি পিছনের পড়া একটু রিভিশন দেওয়ার কোনো সুযোগ আছে কি? পিছনের পড়া রিভিশনের জন্য চার্টে পরে জায়গা দেওয়া আছে, ঠিক আছে? আপনি একটু চার্টটা খেয়াল করে দেখুন, আচ্ছা দেওয়া আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইখানে তো মনে করেন রিভিশন হইলে আপনাদের একটু বলতে হবে যে এই অংশটা রিভিশন দিয়ে দেন, ঠিক আছে? আমরা তখন দিয়ে দেব। জি স্যার। আগে মূল আলোচনাটা এভাবে শেষ করি, শেষ করার পরে এই যে 2 দিন বা 3 দিন পরে দেখবেন যে রিভিশন আছে, ঠিক আছে? আপনাদের পছন্দের ক্লাস দেওয়া আছে, আপনি চারটা একটু খেয়াল করলেই দেখবেন। ওই তখন আমরা না হয় এটা নিয়ে আবার বসিরও। আর আসলে তো আলোচনা ব্যাকরণটা অনেক বিশাল জিনিস, আপনারা নিজেরাও দেখতেছেন অনেক। টপিকটা এখনো শেষ করতে পারি নাই, কালকের বাক্যের এটা এখনো শেষ করতে পারি নাই, কমপ্লিট করতে হ্যাঁ, পারি নাই। কালকে শেষ হবে কেমনে করে? প্র্যাকটিস করলে শুধু বাক্যান্তর, সরল জটিল যৌগিক এগুলার থেকে একটাই থেকে আরেকটা আনা, ওখানেই তো আপনার 2টা ক্লাস লাগে। তো সেই ক্ষেত্রে সেটাই স্যার। একটু সুযোগ কম, তো ইনশাল্লাহ যে আপনাদের যে চয়েসের ক্লাসগুলো আছে ওইখানে হবে, সামনাসামনি হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নাই, আজকে না হলেও 2-1 দিনের মধ্যে দেখবেন এটা ইজি হয়ে আসছে, ঠিক আছে? যাই হোক, তারপরে কালকে কিন্তু আমি একটা আপনাদের পিচ্চি কাজ দিছিলাম, করছেন তো মুখে মুখে? আচ্ছা হ্যাঁ করেছি, চেষ্টা করেছি স্যার আমরা। আচ্ছা, এটা আমরা চেষ্টা করেছি। আচ্ছা, এটা আমরা শেষের দিকে এটা নিয়ে কথা বলি। এখন আজকের আলোচনায় চলে যাই। আজকের মুখ্য বিষয়টা হচ্ছে কারক। প্রথম 3টা কারক, কর্তা, কর্ম, করণ, এগুলো। তো এইখানেও কিছু জিনিস আছে, মৌল ব্যাকরণের মৌল জিনিসের দিকে একটু খেয়াল রাখতে হয়। যে কারক শব্দের অর্থ ক্রিযোগ নক, যে করে। তাইলে বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কটাকেই বলে কারক। এক্ষেত্রে একটা কিন্তু দেখেন মজার জিনিস আছে, যে যে পদের কারক হয় ওই পদটা বিশেষ্য অথবা সর্বনাম হয়, অর্থাৎ নামপদ হয়। তাহলে বিশেষ্য আর সর্বনামের সাথে অর্থাৎ নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কটাকেই বলে কারক। আচ্ছা, এখন কারকের সাথে আবশ্যকীয়ভাবে থাকে হচ্ছে বিভক্তি। তো স্পেশালি কিন্তু বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। কালকে যেমনটা পড়লাম আমরা ক্রিয়া বিভক্তি নিয়ে, তো শব্দ বিভক্তি কিন্তু অন্য জিনিস। ক্রিয়া বিভক্তি দিয়ে ক্রিয়াপদ বোঝায়, শব্দ বিভক্তিতে তা না। তো এই বিভক্তিগুলো কিন্তু আপনাদের মুখস্থ থাকতেই হবে, থাকতেই হবে। এটা না হলে অনেক থিম আছে ব্যাকরণে যেখানে দেখবেন যে আটকে গেছেন, কল্পনাও করতে পারবেন না, কিন্তু মাশাআল্লাহ আটকে বয়ে রয়েছেন। তো ওইরকম একটা থিম হচ্ছে যেমন সমাস। সমাসের অনেকগুলো সমাসে বিভক্তি লাগে, আজকে লাগতেছে, বাচ্চতে লাগবে, এরকম অনেক জায়গাতেই দেখবেন বিভক্তিটা একেবারে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, সেক্ষেত্রে মুখস্থ করা। আর এখনকার আমরা তো জানি যে বিভক্তি, শব্দ বিভক্তি আবার 7 প্রকার, প্রথম আবার শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কিন্তু আধুনিক নিয়মগুলোতে ব্যাপারটা কিন্তু এইভাবে দেখে না। আপনারা জানেন যে তৃতীয় আর পঞ্চমী বিভক্তি যেটা আগে আমরা পড়তাম বা পড়াইতাম, সেটাকে কিন্তু এখন পঞ্চমী অনুসর্গ হিসেবে চিহ্নিত করা হয়। সেগুলো কিন্তু এখন আর বিভক্তি নাই, ঠিক আছে? এবং আমরা যে আগে বলতাম দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, এখন কিন্তু ওইভাবেও বলে না, এখন কিন্তু বলে জাস্ট বিভক্তি। অর্থাৎ সেদিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে, বিভক্তি কিন্তু বর্তমানে 3টে। যেমন কে, রে, যেটা আমরা আগে দ্বিতীয় বলতাম, তারপর এ, অতে, এতে আমরা যেটাকে আগে সপ্তমী বলতাম, তারপর রয়ের আগে যেটাকে বলতাম ষষ্ঠী। অর্থাৎ বিভক্তি কিন্তু মূলত এই 3টা হয়ে দাঁড়াইছে এখন।
আমাদের কিন্তু এই বিষয়টাকেও একটু খেয়াল রাখতে হবে যে আগের মতো গয়রহ যে কর্তাকারকে তৃতীয় বিভক্তি কর্তাকারকে পঞ্চম বিভক্তি এইটা কিন্তু এখন ওইভাবে কিন্তু আর বলা যাবে না গয়রহ। এখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে জাস্ট বিভক্তি যে কর্তাকারকে পঞ্চমী বিভক্তি, কঞ্চাকারকে মুখ বিভক্তি এটা বলা যাবে না। এখন জাস্ট বলতে হবে কর্তাকারকে এ বিভক্তি, কর্তাকারকে কে বিভক্তি, এইভাবে বিষয়টা বলতে হবে। যাই হোক, এখন বিভক্তি মুখস্থ করার পর বিভক্তি চিহ্নিত করা, এটা একটা জিনিস খেয়াল রাখতে হয় যে বিভক্তি কখনোই শব্দের সাথে মিশে গিয়ে জমাট বেঁধে যায় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে বিভক্তিগুলো শব্দ থেকে আলাদা করে ফেলা যায়। যাদের বিভক্তি চিনতে সমস্যা হয় তাদের জন্য বলতেছি, বিষয়টা ভালো কাজে দেবে যদি মনে রাখতে পারেন যে বিভক্তিগুলো কখনোই শব্দের সাথে মিশে জমাট বেঁধে যাবে না। বিভক্তিগুলো সবসময়ই আলাদা করা যায়, চিহ্নিত করা যায়, ঠিক আছে? যেমন ধরেন পাগলে কিনা বলে, পাগল এর সাথে কী বিভক্তি যোগ করা আছে? আমরা যেটা খেয়াল করব, পাগলের পাগল এ মূল শব্দ কি? পাগল। তো ওই অতিরিক্ত কি আসতেছে? এ, ওটাই বিভক্তি। এবার আমরা সচেতনতার সাথে খেয়াল করব এই এ বাদ দিলে ওই শব্দের কোনো ক্ষতি হইল কি না। যদি না হয় তাহলে আমরা ধরে নেব যে ওটা বিভক্তি। আর যদি শব্দের ক্ষতি হয়, শব্দ ভেঙে যায়, শব্দ নষ্ট হয়, তাহলে ধরে নিতে হবে ওটা বিভক্তি না। যেমন ডাক্তার ডাকো, ঠিক আছে? ডাক্তার ডাকোতে ডাক্তার, যেমন রয়ের এই রয়ের কি বিভক্তি কিনা? তো আমরা যদি র বাদ দিই ডাক্তার থেকে, তাহলে থাকবে ডাক্তার, শব্দ নষ্ট হলো, তাহলে এটা বিভক্তি না। যে বলি করিমের বাড়ি এসো, তাহলে মূল শব্দ হলো করিম, অতিরিক্ত যে র অথবা এর আছে ওটা হচ্ছে বিভক্তি। এভাবে মোটামুটিভাবে বলা চলে, খুব সহজভাবে খুব সিম্পলি আমরা এই বিভক্তিগুলোকে চিনে ফেলতে পারি, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। দেন এবার থাকে হলো কারক প্রসঙ্গ, ঠিক আছে? যে তিনটা কারকই আমরা একসাথে পড়লে জিনিসটা মনে হয় ভালো হয়। যাই হোক, তাহলে প্রথমে করি কর্তাকারক। কোনো বাক্যে যে ক্রিয়া নিষ্পন্ন করে সেই হচ্ছে কর্তা। সহজ করে বলা যাইতে পারে যে কাজ করে সেই কর্তা। কারণ এই ক্ষেত্রে যে সব সময় কাজ করে মানে বলতে যে আপনার সজীব পদার্থ হইতে হবে এমন কিছু না, কিন্তু বহু অজীব পদার্থও অনেক সময় কর্তাকারক হয়। তাহলে আসেন একটু কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া নেই। যে কারক 6 প্রকার, তো আমরা প্রথম 3টা আজকে দেখব, বাকিগুলো পরের দিন। কর্তাকারক যে কাজ করে সেই কর্তা। তো উদাহরণটা একটু খেয়াল করব। উদাহরণে ধরেন সহজ করে এই একটা বাক্য ধরেন, গরু ঘাস খায়। এখানে এই খায় হলো ক্রিয়া। এবার আমরা যেটা হিসাব করব যে এই কাজটা করে সে হচ্ছে কর্তা, অর্থাৎ খায় ক্রিয়াটা যে নিষ্পন্ন করে সে হচ্ছে কর্তা। এখন খায় ক্রিয়াটা নিষ্পন্ন করতেছে হলো গরু, তাহলে গরু হচ্ছে কর্তা। তার মানে এই বাক্যে কর্তা হচ্ছে গরু, এটা। আর কর্তা যাকে আশ্রয় করে, যাকে কেন্দ্র করে কাজ করে তাকে বলে কর্ম। এখানে ঘাসটা হচ্ছে কর্ম। আচ্ছা, এখন কর্মের সংজ্ঞা নিয়ে অনেকেরই একটু কনফিউশন থাকে, ঠিক আছে? যে কি বিষয়টা অনেকে বুঝতেই চান না, কর্ম আর করণ অনেক সময় এলোমেলো করে ফেলে। তাদের জন্য বলতেছি যে যে কাজ করে, সরাসরি যে কাজ করে সে হচ্ছে কর্তা। অর্থাৎ এখানে গরু সরাসরি কাজ করতেছে, এটা হচ্ছে কর্তা। তারপর হলো যাকে কেন্দ্র করে, যাকে আশ্রয় করে কাজ করা হয় তাকে বলে কর্ম, অথবা কর্মকারকের আরেকটা সংজ্ঞা আছে। ভারতে এই সংজ্ঞাটা বলা হয় যে কর্তার কাজের ফল যার উপর পড়ে তাকে বলে কর্ম। তাহলে ওই ভারতীয় ব্যাকরণ অনুসরণ করে বলতে পারে যে কর্তার কাজের ফল পড়ে, তো কর্তার হচ্ছে গরু কাজ হচ্ছে খায়, ফল পড়ে ঘাসের উপর, সুতরাং ওইটা করব, ঠিক আছে? এবং এইভাবে একটু কারক আমরা যখন চিনব তখন একটু বুঝে আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো প্রশ্ন করে কারক করা, ঠিক আছে?
প্রশ্ন করে কারক করা, যেমন ক্রিয়াপদকে কে এটা দ্বারা প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। তারপর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখন ওইভাবে প্রশ্ন করেও দেখতে পারেন যে কে খায়, অর্থাৎ আপনার গরু, তাহলে ওটা হচ্ছে কর্তা। কিংবা কাকে খায়, উত্তর হচ্ছে ঘাস, তাহলে ওটা হচ্ছে কর্ম। তো তাইলে আমরা কিন্তু সংজ্ঞা থেকে বিষয়টায় আসি যে যে কাজ করে, সরাসরি যে কাজ করে সে হচ্ছে কর্তা, যাকে আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় সে হচ্ছে করণ, আর যা দিয়ে কর্ম, আর যা দিয়ে কাজ হয় সেটা হচ্ছে করণ। কারণ এদিক থেকে আপনাদের একটু লক্ষণীয় যে তিনটা সংজ্ঞা কিন্তু আলাদা। এরপর প্রশ্ন, কে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে ওই বাক্যের যে অংশ উত্তর দেওয়া সম্ভব সেটি হচ্ছে কর্তা। ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই বাক্যের যে অংশ উত্তর দেওয়া যায় সেটা হচ্ছে কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে সেটি হয় করণ। কিন্তু এই ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে বলি আগেই, সেটা হচ্ছে প্রশ্ন করে কারক নির্ধারণ করলে অনেক সময়ই ভুল হয়। এবং মনে রাখিয়ে না যে এই ভুলের থেকেই বেশিরভাগ প্রশ্নগুলাই করে, অর্থাৎ যেখানে প্রশ্ন করে কারক নির্ণয় করলে ভুল হবে দেখবেন ওইখানেই প্রশ্নটা করে হয়েছে। সেজন্য মূলত জিনিসটা বুঝা যাওয়াটাই ভালো এবং নিরাপদ। ঠিক আছে, আমি নিজে দেখাবো নি যে অনেক সময় প্রশ্ন করবেন দেখবেন যে ভুল হইতেছে। ঠিক আছে, এজন্য প্রশ্ন না করাটাই ভালো। তবে একজন শিশু যে কেবল শিখতেছে তাকে প্রশ্ন করানো করে শেখানো যাইতে পারে। তাকে প্রাথমিক পর্যায়ে অবশ্য একটা ধরাই দিলেই তারপর আস্তে আস্তে যখন সে বুঝে ফেলবে তখন আপনি বলবেন যে প্রশ্ন করো না, নিজে নিজে কারক করো, সেটা ভালো হয়। আচ্ছা, তখন তাহলে এখানে গরু হচ্ছে কর্তা। এখন এই কর্তা আবার যদি প্রকারভেদ করি তাহলে এটা হচ্ছে 4 প্রকারের। ঠিক আছে, যেমন মুখ্যকর্তা, তারপর ব্যতিহারকর্তা, প্রযোগকর্তা, প্রযোজ্যকর্তা। তো যেটা লেখা আছে বোর্ডে গরু ঘাস খায়, এখানে গরু হচ্ছে মুখ্যকর্তা, অর্থাৎ কর্তা সরাসরি যখন কোনো কাজ করে কোনো মাধ্যম ভায়া না হয়ে তখন সেটাকে বলা হয় মুখ্যকর্তা। তারপর ব্যতিহারকর্তা, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহারকর্তা হয়। ক্রিয়ার পারস্পরিকতা ইংরেজিতে ব্যাপারটাকে বলা হয় রিপ্লাই, অর্থাৎ খেয়াল করে দেখবেন দুইটা কর্তা একত্রে এক জাতীয় কাজ করতেছে এবং অধিকাংশ সময় তারা হচ্ছে পরস্পরের প্রতিযোগী, সহযোগী না। এরকম হলে সেটাকে বলা হয় ব্যতিহার। ঠিক আছে, উদাহরণ দেখেন আর একটা, ধরেন বাঘে ছাগলে এক ঘাটে জল খায়। এখন এই যে এই বাঘে এবং ছাগলে এটা হচ্ছে ব্যতিহারকর্তা, এবং ওইখানে ওই যে জল ওটা হচ্ছে গিয়া কর্মকারক। ঠিক আছে, তাহলে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, অর্থাৎ বাঘ আর ছাগল মিলে একত্রে এক জাতীয় কাজ করতেছে। এই জন্য এরকম হলে সেটাকে বলা হয় ব্যতিহারকর্তা। আপনারা দেখবেন বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, রাজায় রাজায় যুদ্ধ, তারপর রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগড়ার প্রাণান্ত, পাগলে পাগলে লেগেছে ফাসাদ। ঠিক আছে, তারপর ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না, এরকম অসংখ্য কর্তা আছে। যখন দুইটা একত্রে এক জাতীয় কাজ হয় সেটি তখন হয়ে যায় ব্যতিহারকর্তা। ঠিক আছে, তাইলে দাঁড়াইলো বিষয়টা যে আবার একটু মনে করাই দিই, সরাসরি যখন কর্তা কাজ করে তখন সেটাকে বলা হয় মুখ্যকর্তা, এবং দুই কর্তা একত্রে এক জাতীয় কাজ করে সেটাকে বলা হয় ব্যতিহারকর্তা। এরপরে থাকে প্রযোজক এবং প্রযোজ্যকর্তা। ঠিক আছে, একের পরিচালনায় অন্যজন কর্তৃক যখন ক্রিয়া নিষ্পন্ন হয় তখন প্রধান কর্তাটিকে বলা হয় প্রযোজককর্তা, আর তার অধীন কর্তাটিকে বলা হয় হলো প্রযোজ্যকর্তা। একটু উদাহরণে আসে আবারও, মা শিশুকে চাঁদ দেখায়। এই বাক্যটা যদি দেখেন, এই যে তিনটা, মা শিশুকে, কারেন্ট চলে গেল, সরি। আমরা এখন আপাতত
ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে পারতেছেন, হ্যাঁ এটাতেও আসছে রিকানেকশন। আচ্ছা, তো সরি, এখন ব্ল্যাকবোর্ড আপাতত ব্যবহার করা যাচ্ছে না, আমরা এমনি মুখে মুখেই বলতে থাকি। তো যা বলতেছিলাম যে মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা হচ্ছে প্রযোজককর্তা, শিশুকে হচ্ছে প্রযোজ্যকর্তা, কারণ মা তো মূল কর্তা, মার অধীনে কাজ করে বলে ওই শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা এবং চাঁদ হচ্ছে কর্মকারক। এখন আপনারা যেটা খেয়াল করবেন যে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা হচ্ছে প্রযোজককর্তা, শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা। এখন যদি আমরা প্রশ্ন করি, যে একটু আগে যেমনটা বললাম যে কে এলো, ক্রিয়াপদকে প্রশ্ন করে কারণ নির্ধারণ করলে অনেক সময় ভুল হয় অথবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেটার জন্য একটু মনে করিয়ে দিতেছি যে মা শিশুকে চাঁদ দেখায়, কে দেখায়? মা, কর্তাকারক হলো। কে কী দেখায়? উত্তর হলো চাঁদ, কর্মকারক, তাও হলো, তাও শুদ্ধ। কাকে দেখায়? তাহলে কিন্তু উত্তর আসবে শিশুকে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কর্মকারক, কিন্তু আমরা তো ব্যাকরণ থেকে পড়তেছি যে এটা প্রযোজক কর্তাকারক, সুতরাং একটা ভেজাল লাগবে নিশ্চয়ই আশা করতেছেন। বিষয়টা আবার একটু আপনাদের লিখে, এখন কারেন্ট আসছে যেহেতু লিখে দেখি, তাহলে ব্যাপারটা মনে হয় ভালো ধরতে পারবেন আপনারা, ঠিক আছে? যেমন মা শিশুকে চাঁদ, এটা ওই যে ইসে নিয়ে কী বলে, ওই যে পরে যে ক্লাসটা আমরা করবো না, আপলোড করবো, ওইখান থেকে একটু দেখেন কাইন্ডলি। এখন ক্যামেরা উল্টাইলে এভাবে করলে তো আরও দেখবেন না, ঠিক আছে? এই জন্য ওই পরে একটু ওইটা দেখে নিন। যাই হোক, তাহলে লাইনটা লেখা ছিল মা শিশুকে চাঁদ দেখায়। এখন আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি, কে দেখায়, উত্তর আসবে মা, এটা কর্তা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি বা কাকে দেখায়, উত্তর আসবে শিশুকে। তাহলে প্রশ্ন করে কারক করলে এটা আসছে কর্মকারক, কিন্তু তা না, ওটা তো আসলে কর্তাকারক, প্রযোজ্যকর্তা। সেজন্যই আমি বলি যে এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলোতে ভুল হবে, এটা আপনাদের একটু সতর্কতার সাথে থাকতে হবে। যেমন কিছু কিছু জায়গা আছে আপনারা প্রশ্ন করার সুযোগই পাবেন না। আমি এরকম একটা নমুনা দেখাই। দিন যায় কথা থাকে, এই হলো বাক্যটা। এখন কথা এবং দিন এই দুটার মধ্যে দাগ দেওয়া আছে। এখন যদি এরা আপনারা প্রশ্ন করেন দিন যায় কথা থাকে, কি যায়, উত্তর আসবে দিন। কী দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, তাহলে ওটা কর্মকারক। আর যে আবার প্রশ্ন করবেন কে যায়, উত্তর আসবে দিন, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কর্তাকারক হয়, তাহলে ওটা কোন কারক? বুঝতে পারছেন তো সমস্যাটা? এই জন্য মুখ্য বিষয় হলো এগুলো আসলে আমাদের একটু ভালো মতো বুঝে তারপরে পড়তে হবো। তাহলে যে দিন যায় কথা থাকে, এই মার্কা উদাহরণগুলো, তারপর বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে বৃষ্টি কি কর্তাকারক না কর্মকারক? ঠিক আছে। তারপর বসন্ত এসেছে দ্বারে, বসন্ত কোন কারক? যে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে দেখবেন যে 2-3 রকমের উত্তরই পাইতেছেন আপনি। সুতরাং আমাদের এক্ষেত্রে কারকের মূল সংজ্ঞা যেটা, অর্থাৎ যে কাজ করে সে কর্তা, যাকে আশ্রয় করে হয় সেটা কর্ম, এই দিকটা আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওইটা খেয়াল রাখলেই তাহলে আশা করি যে আর যে ভুলটা আমাদের হওয়ার কথা সেটি হবে না। ঠিক আছে। আর আপনাদের একটু সাহস দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট এমনিতেই বলতেছি যে ব্যাকরণের মধ্যে যতগুলো আলোচনার বিষয় আছে আমি মনে করি সবচেয়ে সোজা হচ্ছে এই কারক। কয়েকটা জিনিস মনে রাখলেই চলে। যাই হোক, এরপরে তাহলে আবার একটু মনে করায় দিই আপনাদের, যে ক্রিয়া নিষ্পন্ন করে সেটাই হচ্ছে কর্তা। 4 রকম: মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা। যে সরাসরি কাজ করে তাকে বলা হয় মুখ্যকর্তা। তারপর একের পরিচালনায় অন্যজন কর্তৃক অনুষ্ঠিত হয় যে ক্রিয়া তাকে বলে প্রযোজক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়ার কর্তাকে বলা হয় প্রযোজককর্তা। আর প্রযোজককর্তার অধীন কর্তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। সাপুরিয়া সাপ নাচায়, মা শিশুকে চাঁদ দেখায়, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, আমি তোমাদের রাস্তা দেখাবো, তিনি আমাকে কোক খাওয়ালেন। ঠিক আছে, করিম রহিমকে চানাচুর খাওয়াবে। এই ধরনের হাজার হাজার উদাহরণ করা সম্ভব প্রযোজককর্তার আর প্রযোজ্যকর্তার। তারপর থাকে ব্যতিহারকর্তা। 2টা কর্তা একত্রে এক জাতীয় কাজ করলে তাকে বলে ব্যতিহারকর্তা। ঠিক আছে, তো ওইটা
একটু খেয়াল করবো আমরা। ব্যতিহার কর্তা দুই কর্তা একত্রে এক জাতীয় কাজ করে, যেমন রাজায় রাজায় যুদ্ধ, বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, তারপর পাগলে পাগলে লেগেছে ফ্যাসাদ, মানুষে মানুষে হিংসা করো না। অর্থাৎ এরকম দুইটা কর্তা থাকবে এবং দুইটা কর্তা মিলে একত্রে ওই একই জাতীয় কাজ করা বোঝাবে, তাইলেই হবে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। এরপরের প্রসঙ্গ হলো কর্ম। আমরা তো একটু আগেই বললাম যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে তাকে বলে কর্ম, অথবা ভারতীয় ব্যাকরণ অনুযায়ী কর্তার কাজের ফল পড়ে যার উপরে তাকে বলে কর্ম। ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। যদিও একটু আগে বলছি যে প্রশ্ন করে কারক নির্ধারণ করাটা মনে হয় বোকাল, ঠিক আছে, ওটা ওইভাবে আমরা করব না। যাই হোক, এখানে কর্ম প্রধানত দুরকম, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম মানে প্রধান কর্ম, আর গৌণ কর্ম মানে হচ্ছে অপ্রধান কর্ম, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি, দ্বিকর্মক ক্রিয়ায়, অর্থাৎ দ্বিকর্মক ক্রিয়া তো মনে আছে নিশ্চয়ই, অর্থাৎ দুইটা কর্ম থাকে যেখানে, দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্ম যেটা সেটাকে বলে গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্ম যেটা সেটাকে বলে মুখ্য কর্ম। একটা উদাহরণ দেখি এইভাবে, যেমন ধরেন মা আমাকে কলম দিলেন, মনে করেন এটাই উদাহরণ। তো মা আমাকে কলম দিলেন, এখানে দিলেন হচ্ছে ক্রিয়া, মা হচ্ছে কর্তা, আমাকে কর্ম, কলমও কর্ম। আর মা আমাকে কলম দিলেন এই বাক্যটা যদি দেখি আমরা, দিলেন হলো ক্রিয়া, আপনি প্রশ্ন করেন কে দিলেন? মা। কাকে দিলেন? আমাকে। কি দিলেন? কলম। একেবারে সব সুন্দরভাবে মানে কি বলে, সুন্দরভাবে সব মিলে যাবে। কিন্তু ওই যে বললাম না যে বহুত জায়গা আছে যেখানে মিলবে না, সেখানে কিন্তু আমাদের মূল সংজ্ঞাটা ধরে নিতে হবে। যাই হোক, তাহলে এখন এই ক্রিয়ার দুইটা কর্ম আছে দেখে এটাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়ার এই যে ব্যক্তিবাচক কর্ম এটাকে বলে গৌণ কর্ম, আর এই যে বস্তুবাচক কর্ম এটাকে বলে মুখ্য কর্ম, ঠিক আছে। তাইলে এটাও কিন্তু লক্ষণীয় বিষয় যে এই দিলেন হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, দিলেন ক্রিয়ার আমাকে এবং কলম হচ্ছে কর্ম, এখানে মুখ্য কর্ম হচ্ছে কলম, গৌণ কর্ম হচ্ছে আমাকে। মনে রাখতে হবে বিষয়টা যে সবসময় ব্যক্তিই থাকে প্রধান, এখানে কিন্তু উল্টা, এখানে ব্যক্তি প্রধান না, এখানে বস্তুটাই প্রধান, ঠিক আছে। তো এটা কোনো সময় আবার মানে কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন করে, ওটা অবশ্যই সচেতনতার সাথে খেয়াল করলেই হয়ে যায়। যেমন দ্বিকর্মক ক্রিয়ার কোন কর্মে বিভক্তি যুক্ত হয়, এই উদাহরণ দেখলে আপনি বুঝবেন। আবার দ্বিকর্মক ক্রিয়ায় কোন কর্মে বিভক্তি যুক্ত হয় না, এগুলো ওই যে এই উদাহরণটা খেয়াল করলে বোঝা যাবে। এটা কিন্তু দেখেন এখানে খুব সহজেই বলা হয়েছে যে দ্বিকর্মক ক্রিয়ার যেটা মুখ্য কর্ম সেখানে বিভক্তি যুক্ত হয় না, অর্থাৎ শূন্য বিভক্তি থাকে, আর যেটা গৌণ কর্ম ওটার মধ্যে বিভক্তি যোগ করা হয়েছে, কে বিভক্তি যোগ করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এই জন্য দেখা গেল যে আপনাদের যে মানে কে যেন ফোনে কল দেওয়া ডিস্টার্ব করতেছে। তাহলে আরেকবার বলি যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে তাকে বলে কর্ম, দুরকম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মটার নাম গৌণ কর্ম, বস্তুবাচক ক্রিয়াটা মুখ্য কর্ম। এখন এরকম নানানভাবে থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ মানে এই যে এই ধরনের উদাহরণ দিয়ে দেখবেন যে দুইটা কর্ম দিয়ে অনেকই করতে পারে। কোনো সময় আবার কর্তা কী বলে সাইলেন্স থাকতে পারে, কোনো সময় কর্তা হয়তো অনুক্তও থাকতে পারে, অর্থাৎ কর্তা নাই হইতে পারে, ঠিক আছে। যেমন ধরেন এইটার মধ্যে যদি আমরা মা এটা উল্লেখ করে না দিই, যদি এভাবে শুধু বললাম যে আমাকে কলম দিলেন, তাহলে খেয়াল রাখতে হবে যে ওখানে কর্তা হিসাবে একটা আছে মা, ঠিক আছে। সেটা ক্রিয়ার সাথে সম্পর্ক খেয়াল রাখলেই কর্তাটাকে সহজেই চিনে ফেলা যায়। এটার পরেও আর একটা কর্ম থাকে, ঠিক আছে, সেটাকে উদ্দেশ্য কর্ম আবার বিধেয় কর্মও বলে, আপেক্ষিত কর্ম থাকে। একটা ক্রিয়ারই আপেক্ষিত আরেকটা কর্ম থাকলে এবং সেটা যদি উদ্দেশ্য অংশে বসে তাহলে সেটাকে বলা হয় উদ্দেশ্য কর্ম, বিধেয় অংশে বসে হলো বিধেয় কর্ম। একটু দেখি, যেমন সহজ করে বোঝানোর জন্য বিষয়টা, লাইনটা যদি এভাবে লিখি,
আমি সখিনাকে পরি বলি। এই যে এই লাইনটা একটু খেয়াল করলে, আমি সখিনাকে পরি বলি, এখানে সখিনা এবং পরি দুটা কিন্তু একই জিনিস, অপেক্ষিত। ঠিক আছে, সখিনারে পছন্দ করি, ভালো লাগে, তাই তারে পরি বলি, ফুল পরি বলি, অমুক বলি, তমুক বলি। এখন অবস্থানগত দিক থেকে এই দুইটাই কিন্তু দেখেন, এই যে বাক্যের এই অংশটুকু হচ্ছে উদ্দেশ্য, ওইটুকু হচ্ছে বিধেয়। ঠিক আছে, এখানে এখন বর্তমান বাক্য অনুযায়ী সখিনা এবং পরি দুইটাই হচ্ছে গিয়া বিধেয় কর্ম। ঠিক আছে, এখন এটা উদ্দেশ্য কর্ম নয়, দুইটাই বিধেয় কর্ম। কিন্তু আমরা এই বাক্যটাকেই যদি আমরা একটু অন্যভাবে সাজাই, এই যে এই বাক্যটাকে এখন আবার একটু খেয়াল করেন, যে বাক্যটা একটু অন্যভাবে সাজাইছি। আগের লাইনে ছিল আমি সখিনাকে পরি বলি, ওইটাকে আমি একটু অন্যভাবে বললাম যে সখিনাকে আমি পরি বলি। একই কথা তো হলো বিষয়টা, কিন্তু একটা ছোট্ট পার্থক্য হয়ে দাঁড়াইছে। দেখেন, আগের বার সখিনা ছিল বিধেয় কর্মে, মানে বিধেয় অংশে পড়ছিল বাক্যের, এইবার সখিনা আসতে হলো উদ্দেশ্য অংশে। তাই এখন এই যে এই নিজের বাক্যে সখিনা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর ওই যে পরে যে পরি রয়ে গেল ওটা হচ্ছে বিধেয় কর্ম। ঠিক আছে, মানে এইভাবে দুধকে আমরা দুগ্ধ বলি, হলুদকে আমরা হরিদ্রা বলি, ঠিক আছে, পানিকে আমরা জল বলি, এরকম অসংখ্য হাজার হাজার উদাহরণ তৈরি করে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে প্রধানত আমাদের মনে রাখতে হবে কর্মটা হচ্ছে দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। আর দ্বিতীয়ত যেটা যে উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, এটা খুব একটা লাগে না, 2-4-5 বছরে একবার লাগবে কিনা সেটা বলা যায় না। যাই হোক, ওটা খেয়াল না করলেও চলে। তো এই দুইটা একটু খেয়াল রাখেন। এরপরের প্রসঙ্গে থাকে হলো করণকারক। করণকারক হলো এটা অনেক সময় দেখবেন কর্মকারকের সাথে একটু মিলে যাচ্ছে, কর্মকারকের সাথে মিলে যাচ্ছে করণকারক, সেই জন্য একটু সচেতনতার সাথে খেয়াল রাখতে হয়। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায় অথবা উপায়। তাহলে যার সাহায্যে, যে যন্ত্রে, যে উপায়ে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে বলে কর্ম। ঠিক আছে, এখন এইটা সব মানে কাছাকাছি কয়েকটা উদাহরণ লিখি, তাহলে ব্যাপারটা দেখবেন আপনাদের পরিষ্কার হয়ে গেছে। যেমন সহজ করেই উদাহরণগুলো লেখার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে ঝামেলা না হয়, কঠিন উদাহরণগুলো না হয় পরেই দেখব নি। ঠিক আছে, যেমন ধরেন বাক্যটা এরকম, গরু খায়, তাহলে খায় হচ্ছে ক্রিয়া আর গরু হচ্ছে কর্তা। এইটা হচ্ছে কর্তা, এই বাক্যটা। ঠিক আছে, এখন ক্রিয়া খায়, যে কাজ করে সে কর্তা, তো কাজ করে হলো গরু, সুতরাং ওটা হচ্ছে কর্তা। এই লাইনটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে ঘাসকে কেন্দ্র করে কাজ হচ্ছে, তাহলে ঘাস হচ্ছে কর্ম। ঠিক আছে, যার আশ্রয়ে, তাহলে ঘাসকে আশ্রয় করে, ঘাসকে কেন্দ্র করে কাজ হয়, দেখি ওটা কর্ম। এখন এটার সাথে যদি এভাবে দেই, ঠিক আছে, যে বলি দাঁত দিয়ে, গরু ঘাস দাঁত দিয়ে খায়, তাহলে এই ঘাস এটা আশ্রয় করা হয়েছে, কিন্তু কাজটা করার জন্য এই দাঁতের সাহায্য নিতে হয়েছে। সুতরাং এখানে দাঁত হচ্ছে করণকারক। ঠিক আছে, করণকারকের বেলায় প্রশ্ন করতে হয় কি দিয়ে। ঠিক আছে, তাহলে আবার একটু খেয়াল করলেন উদাহরণটা, যে কাজ করে, অর্থাৎ গরু কাজ করছে, ঘাসকে কেন্দ্র করে কাজ হয়েছে। আর এই ঘাস খাইতে গেলে, ওই খাওয়া ক্রিয়া নিষ্পন্ন করতে হলে যে যন্ত্রের সাহায্য নিতে হয়েছে, যে উপায়ে, যে মাধ্যমে ক্রিয়া নিষ্পন্ন হয়েছে, ওটা হচ্ছে করণ। এক্ষেত্রে দাঁত হচ্ছে করণ। ঠিক আছে, তাহলে এরকমভাবে যতগুলোই হোক না কেন এটা খেয়াল করলেই হয়। যেমন ধরেন আমরা এভাবে লিখতেছি, এভাবে ধরেন প্রশ্ন করলাম যে আমরা কলমে লিখি, এখানে আমরা হচ্ছে কর্তা, ওটা হচ্ছে মুখ্য কর্তা।
আর কলমে লিখি, এবার একটু খেয়াল করতে হবে, কলমে লিখি বলতে আমরা কী বুঝি সাধারণত? কলম দিয়া লিখি, কলমকে আশ্রয় করে কিন্তু লিখি না, কলম দিয়া লিখি। এই যে এখানে হলো আশ্রয় করা আর করণের পার্থক্যটা। তাহলে যেহেতু কলম দিয়ে লিখি, এটা যন্ত্র সহায় অর্থাৎ কলমের সাহায্যে লিখি, এজন্য এটা করণকারক। আর বিভক্তিরও কিন্তু একটা ফ্যাক্টর, করণকারকে সাধারণত সপ্তমী না তো বলা উচিত, মানে আপনারা আরেকটা আজাইরা প্রশ্ন করবেন, তো ওই প্রশ্নটার উত্তর দেওয়ার এখন সময়ও নাই, এই জন্য ব্যাপারটা বলতেছি না। কারণ একটা জিনিস খেয়াল করেন, কলমের সাথে যে এ আছে, এই কিন্তু সপ্তমী না, এটা তৃতীয়া, ঠিক আছে? এই জন্য সাধারণত করণকারকের তৃতীয়া বিভক্তি এবং অনুসর্গ দ্বারা দিয়ে কর্তৃক বসে, ঠিক আছে? তো এখন ওই অনুসর্গ দ্বারা দিয়ে কর্তৃক দেখবেন, অথবা ওই যে এ বিভক্তি যেটা আমরা তৃতীয়া বললাম, অর্থাৎ বিভক্তি হচ্ছে এই বিভক্তি দুই জায়গায় আছে দেখবেন, ঠিক আছে? তৃতীয়াতেও দেখবেন আছে এ অতে দ্বারা দেয়া কর্তৃক, আবার সপ্তমীতে যায়ও দেখবেন আছে দুইটাই এ অতে, ঠিক আছে? তো তাহলে কোনটার মধ্যে কোন বিভক্তি পড়ে, ঠিক আছে? এটা উত্তর দিতে অনেক সময় লাগবে, ঠিক আছে? আর অনলাইনে এইভাবে বলাও একটু কঠিন হয়ে দাঁড়াবে বিষয়টা। এজন্য আমরা বলবো যে আপনারা সামনাসামনি আসেন, তখন দুইটার পার্থক্য চিনাই দেবনি। এখন আপাতত খেয়াল রাখতে হবে যে করণকারকে সাধারণত অনুসর্গ হয়, অর্থাৎ দ্বারা দেয়া কর্তৃক, এবং কোনো সময় এই বিভক্তি হয়ে যায়, যেমন এই যে কাগজে, কলমে, হাতে, চশমা, এইরকম, ঠিক আছে? তো এখন উদাহরণগুলো যদি খেয়াল করেন, যে যন্ত্র, জাস্ট এটা নিয়ে এই প্রশ্ন করে কোনো সময় যে আধুনিক যন্ত্রে তৈরি, তাহলে এখানে যন্ত্র কোন কারক, ঠিক আছে? এখন আমাদের অর্থটা কিন্তু খেয়াল করতে হবে যে আধুনিক যন্ত্রে তৈরি মানে হচ্ছে আধুনিক যন্ত্র দিয়া তৈরি, ঠিক আছে? তাহলে করণকারক। তারপর সহায়, ঠিক আছে? যে তিনি বাতাসে ভেসে আছেন, তাহলে এই বাক্যে ভেসে আছেন হচ্ছে বাতাসে, বাতাসের সাহায্যে, করণকারক। আর উপায়, ঠিক আছে? যেমন হাতে নয় ভাতে মারবো, তাহলে মারার উপায় হচ্ছে হাত আর ভাত, এরকম করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়, উপায়। এটা উদাহরণগুলো খেয়াল করার সময় যখন আপনারা এটা একটু খেয়াল করে নেবেন, তাহলে দেখবেন যে অতটা জটিল লাগতেছে না। শুধু খেয়াল রাখবেন যে কর্মকারকের সাথে করণকারক মিললে না তো। আর কয়েকটা উদাহরণ আছে, একটু সতর্ক থাকতে হয়। যেমন ধরেন ছেলেরা তাস খেলে, এখানে তাস কোন কারক? তো যারা প্রশ্ন করে কারক নির্ধারণ করবেন বা করতেছেন, তাদের জন্য বলে উদাহরণটা দেখেন আরেকবার, যে ছেলেরা তাস খেলে, ঠিক আছে? ছেলেরা তাস খেলে, যে প্রশ্ন করেন কি খেলে, উত্তর আসবে তাস, তাহলে কর্মকারক। কিন্তু এটা মোটেও কর্মকারক না, এটা করণকারক, ঠিক আছে? অর্থাৎ তাস খেলা বলে কোনো খেলা হয় না পৃথিবীতে, তাস দিয়ে নানা রকম খেলা খেলা যায়, এই জন্য তাস খেলাটাকে বলে করণকারক। আবার অনেক সময় দেখবেন ছেলেরা বল খেলে, ঠিক আছে? এখানে বল কোন কারক? ওই প্রশ্ন করলেন তো ধরা খাইলেন, কী খেলে, নিশ্চিন্তে উত্তর আসবে বল খেলে, তারা কর্মকারক। কিন্তু এটা করণকারক, কারণ বল খেলা বলে কোনো খেলা হয় না, বল দিয়ে নানা রকম খেলা খেলা যায়, এদিক থেকে ওটা হচ্ছে করণকারক। তারপরে এই ধরনের আরও কিছু উদাহরণ পাবেন, ঠিক আছে? যেমন রোগে শোকে জীর্ণ হলো শরীর, রোগে শোকে, তো জীর্ণ হওয়ার কারণ হচ্ছে গিয়ে রোগ শোক, করণকারক, ঠিক আছে? তারপর তিনি জাতিতে বৈষ্ণব, ঠিক আছে? জাতিতে অর্থাৎ জাতি দিয়ে বৈষ্ণব, তিনি যে বৈষ্ণব তার প্রমাণ হচ্ছে তিনি কী বলে, তিনি জাতিতে বৈষ্ণব, তিনি যে বৈষ্ণব এটা প্রমাণ হচ্ছে তার জাতি দিয়ে, সুতরাং ওইটাও করণকারক, ঠিক আছে? এই জন্য দেখা যায় যে কিছু উদাহরণগুলো আছে যেটা কারকের মৌল নীতিমালা মনে না রাখলে চিহ্নিত করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। অবশ্য কোনো বিষয় না, আপনারা যখন প্র্যাকটিসে আসবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবেন যে এগুলো সহজ হয়ে গেছে। ওই করতে করতেই এটা কথা বলে না যে বাজাইতে বাজাইতে বায়ান, গাইতে গাইতে গায়ান, তো ওইরকম ওটা হয়ে যাবে, সমস্যা কোনো কারণ নাই। আর আরেকটু বেশি উদাহরণ লিখতে পারলে জিনিসটা সুন্দর হইতো, সব দিক থেকে ভালো হইতো। কিন্তু আসলে এইভাবে তো উদাহরণ লিখতে গেলে বুঝতে পারতেছেন যে অনেক সময় লাগবে বিষয়টা। সেই জন্য কোথায় কোথায় ঝামেলা হইতে পারে, কোথায় ভেজাল হইতে পারে, সেগুলোই আজকের মূলত এই আলোচনাটার মূল অংশ। সেগুলো আপনারা নিজেরা তো দেখতেছেন, ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি শুধু খেয়াল রাখবেন যে এটা স্যার বলছিল তো এখানে ঝামেলা রাখতে পারে, এটা মাথায় রেখে একটু উদাহরণগুলো চর্চা করেন, ইনশাল্লাহ সমস্যা হবে না, থাকবে না। তারপরেও যদি থাকে তাহলে তো হ্যাঁ, ইনশাল্লাহ আমরা
সামনাসামনি যখন ক্লাস হবে তখন তো আমরা এটা নিয়ে কথা বলবোই, আরও অনেক উদাহরণ লিখব। আসলে ইলেকট্রিক বোর্ড এটা লেখাও একটা কষ্টকর, আবার এই যে এটা হাতে ধরে রাখতে হয় ওটাও আর একটা সমস্যা। তো এসব মিলাই ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে যখন সামনাসামনি ক্লাস হবে তখন আমরা দেখব। তো আমরা এখন আজকের মতো